ষষ্ঠ অধ্যায় নগর, বণিক ও বাণিজ্য। মধ্যযুগের ভারতের শহর। শহর নগর শব্দগুলো সবারই জানা। নগর শব্দটা সংস্কৃত থেকে এসেছে, আবার শহর কথাটা ফার্সি। সুলতানি ও মুঘল আমলে ভারতে গ্রাম ছিল, আবার ছিল অনেক শহর বা নগর। তার কোনোটা ছিল আর্থিক লেনদেন, ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র। রাজনৈতিক এবং প্রশাসনিক কারণেও শহর গড়ে উঠত, আবার ধর্মীয় স্থান বা মন্দির মসজিদকে ঘিরে গড়ে উঠেছিল কোনো কোনো শহর। এখানে আমরা সেই শহরের ইতিকথাই জানব। কেমনভাবে তৈরি হয় শহর, কেমনভাবে তা ছড়িয়ে পড়ে। কখনো বা শহরের গুরুত্ব কমে আসে, কখনো বাড়ে। মধ্যযুগের ভারতের শহরগুলোর মধ্যে কোনো কোনোটি আজও আছে, তবে তাদের আকার বা প্রকৃতি অনেক বদলেছে। এই শহরগুলো বেশিরভাগ খ্রিস্টীয় ত্রয়োদশ থেকে অষ্টাদশ শতকের মধ্যে বিকাশ লাভ করেছিল। এর মধ্যে আমরা এখানে বেছে নিয়েছি দিল্লি শহরকে। সেই কবে থেকে ভারতের রাজনীতি এবং অর্থনীতিতে দিল্লি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এর বাইরে আরও অনেক উল্লেখযোগ্য শহর ছিল, যেমন বাংলার পান্ডুয়া, গৌড়, নবদ্বীপ, চট্টগ্রাম, পাঞ্জাবের লাহোর, উত্তর ভারতে আগ্রা, মুঘল সম্রাট আকবরের তৈরি রাজধানী ফতেপুর সিক্রি, দাক্ষিণাত্যে বুরহানপুর, গোলকোন্ডা ও বিজাপুর, এবং পশ্চিমে আহমেদাবাদ, সুরাট ইত্যাদি। এই অধ্যায়ে আমরা দিল্লি শহরের কথা বিশেষ করে পড়ব। সুলতানদের রাজধানী দিল্লি খ্রিস্টীয় ত্রয়োদশ শতক থেকে ষোড়শ শতকের গোড়া পর্যন্ত। ভৌগোলিকভাবে দিল্লির অবস্থান আরাবল্লী শৈলশিরার একটি প্রান্ত ও যমুনা নদী বিধৌত সমতলের সংযোগস্থলে। এখানে আরাবল্লীর পাথর দিয়ে জমির ঢাল অনুযায়ী সুরক্ষিত দুর্গ নির্মাণ করা সহজ ছিল। আবার যমুনা নদী এখানে প্রধান জলপথ এবং শহরের পূর্ব দিকের প্রাকৃতিক সীমানা। ফলে বহু যুগ ধরেই একদিকে রাজারাজরা, অন্যদিকে বণিক বৃন্দ এই অঞ্চলটির দিকে আকৃষ্ট হয়েছে। মধ্যযুগে দিল্লি শহরের উৎপত্তি ও বিকাশের দুটি পর্যায় ছিল। একটি হল খ্রিস্টীয় ত্রয়োদশ চতুর্দশ শতকের দিল্লি, অপরটি হল সপ্তদশ শতকে মুঘল সম্রাট শাহজাহানের তৈরি শাহজাহানাবাদ। এখানে আমরা এই দুই পর্যায়ে দিল্লি শহর কেমনভাবে বদলে গেছে তার কথা পড়ব। কুতুবউদ্দিন আইবকের আমলে দিল্লি তৈরি হয়েছিল রাজপুত শাসকদের শহর কিলারাই পিথোরাকে কেন্দ্র করে। এটাই ছিল সুলতানি আমলের প্রথম দিল্লি বা কুতুব দিল্লি। পরবর্তীকালে গিয়াসউদ্দিন বলবনের আমলে গিয়াসপুর নামে একটি শহরতলি তৈরি হয়েছিল যমুনার পাড়ে। বলবনের পৌত্র কায়কোবাদ খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের শেষে যমুনার তীরে কিলোঘড়ি প্রাসাদ তৈরি করেন। জালালউদ্দিন খলজির আমলে একে ঘিরেই নতুন শহর শহর-ই-নও তৈরি হয়। এই শহরে আমির ও সর্দার শ্রেণীর লোকেরা এসে ভিড় করে। তাদের সঙ্গে ছিল গায়ক ও বাজনাদার মানুষজন। সুলতান আলাউদ্দিন খিলজির সময় মঙ্গোল আক্রমণের হাত থেকে নাগরিকদের সুরক্ষা দেওয়ার জন্য সিরিতে শক্তপোক্ত কেল্লা শহর বানানো হয়েছিল। সুলতান গিয়াসউদ্দিন তুঘলক অনুচরদের নিয়ে বসবাসের জন্য পুরনো শহর থেকে দূরে বানিয়েছিলেন তুঘলকাবাদ, তবে সেটি কখনোই পুরোপুরি একটি রাজধানী বা বাণিজ্য কেন্দ্র হয়ে ওঠেনি। মোহাম্মদ বিন তুঘলকের আমলে কুতুব দিল্লি, সিরি ও তার নিজের তৈরি জাহানপানাহাকে একটি প্রাচীর দিয়ে ঘিরে বৃহত্তর শহর হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সে কাজ অসমাপ্ত রয়ে যায়। এত কিছুর মধ্যে কিন্তু সুলতানি আমলের প্রথম দিল্লি, কুতুব দিল্লি বা পুরনো দিল্লি, কখনোই গুরুত্ব হারায়নি। দিল্লিতে সুলতানি শাসন যখন একটু একটু করে বেড়ে উঠেছে, সে সময় মধ্য এশিয়ায় এক দুর্ধর্ষ জাতি ছিল মঙ্গোলরা। এদের কথা আমরা আগেই জেনেছি। এই মঙ্গোলরা ইরাকের বাগদাদ শহরের অনেক ক্ষতি করেছিল। বাগদাদ ছিল মুসলমান সভ্যতার এক বড় কেন্দ্র। বাগদাদের দুরবস্থার ফলে দিল্লির গুরুত্ব বেড়ে যায়। মধ্য ও পশ্চিম এশিয়া থেকে অনেক লোক এসে বাস করতে শুরু করে দিল্লিতে।
দিল্লি হয়ে ওঠে সুফি সাধকদের অন্যতম পীঠস্থান। এজন্য দিল্লির নামই হয়ে গিয়েছিল হজরত ই দিল্লি। সুফি সাধকদের মধ্যে সেই সময়ে সবচেয়ে বিখ্যাত ছিলেন শেখ নিজামুদ্দিন আউলিয়া। সুফি সাধকদের কথা আমরা পড়ব সপ্তম অধ্যায়ে। খ্রিস্টীয় চতুর্দশ শতকের দ্বিতীয়ার্ধে দিল্লি শহরের চেহারা বদলে যায়। আগেকার মতো আরাবল্লীর পাথুরে এলাকায় শহর তৈরি না করে ফিরোজ তুঘলক যে ফিরোজাবাদ শহর গড়লেন, তার মধ্যমণি ছিল ফিরোজ শাহ কোটলা। কোটলা মানে দুর্গ। এই শহর ছিল যমুনা নদীর পার বরাবর। এই পরিকল্পনার ফলে শহরে জলের সমস্যা মেটানো গেল। নদীপথে বয়ে আনা জিনিসপত্র শহরের অধিবাসীদের কাছে পৌঁছে দেওয়া সহজ হলো ও তার জন্য খরচও কমল। সুলতানদের পুরনো দিল্লি শহর আস্তে আস্তে ক্ষয় পেতে লাগল। ফিরোজাবাদের পত্তনের ফলে এই ক্ষতি পূরণ করা সম্ভব হয়েছিল কিনা তা নিশ্চিতভাবে বলা যায় না। তবে ফিরোজ তুঘলক দিল্লিতে শহর পত্তনের ধাঁচটি বদলে দিয়েছিলেন। এরপর থেকে নদীর ধারেই আফগান ও মুঘলরা তাদের একাধিক কেল্লা ও শহর বানিয়েছিল। সুলতানি আমলের দিল্লিতে অনেকগুলো বাজারের কথা জানা যায়। এখানে দেশ বিদেশের বণিকরা নানা ধরনের পণ্য নিয়ে আসত। ব্যবসা বাণিজ্যের কথা পরে আরও বেশি করে জানব। দিল্লি শহরের আরেকটি বৈশিষ্ট্য ছিল এর মিশ্র ধরনের বসতি। এখানে কোনো ধর্মীয় বা জাতিগত পরিচয়ের ওপর নির্ভর করে বসতি গড়ে ওঠেনি। সাধারণত একই পেশার কারিগররা জাত ধর্ম নির্বিশেষে কাজের টানে একসাথে একটি মহল্লায় থাকত। শহরের গড়নের মধ্যে সবসময় পরিকল্পনার ছাপ বিশেষ ছিল না। কয়েক দশক পরপর শহরের অবস্থান বদলে যাওয়ায় জাতপাত ভিত্তিক মহল্লা গড়ে ওঠার সুযোগও ছিল কম। শহরের আশেপাশে গড়ে উঠেছিল কসবা বা শহরতলি। এগুলোকে ছোট শহরও বলা চলে। কসবাগুলো শহরের মতো পাঁচিল ঘেরা হতো না। গ্রাম ও শহরতলির সীমানাও নির্দিষ্ট ছিল না। দিল্লি শহরের প্রধান সমস্যা ছিল জলের অভাব। অত লোকের জন্য বর্ষার জল ধরে রাখা সম্ভব ছিল না। সুলতানরা কয়েকটি হৌজ বা পুকুর খুঁড়ে দিলেও জলের সমস্যা থেকেই যায়। কাজেই শহর আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে যমুনা নদীর দিকে। নদী ঘন ঘন খাত পরিবর্তন করলে জলের সমস্যা আরও বেড়ে যায়। সুলতান ফিরোজ শাহ শহরে জল আনার জন্য খাল কেটেছিলেন। এছাড়া জনসংখ্যা বৃদ্ধির ফলেও শহরে জলাভাব ও স্থানাভাব দেখা দেয়। দিল্লির সঙ্গে উত্তর ভারতের অন্যান্য অংশের যোগাযোগের জন্য বিভিন্ন পথ ছিল। মোহাম্মদ বিন তুঘলকের সময়ে দিল্লি ও দৌলতাবাদের মধ্যে পথ বানানো হয়, কিন্তু এসব পথের ওপর মেয় এবং জাটরা হানা দিয়ে যোগাযোগ বন্ধ করে দিত। সুলতানরা চেষ্টা করতেন পথগুলো খোলা রাখার। সুলতানি শাসনের 350 বছরে দিল্লির শাসকরা 11 বার তাঁদের শাসনকেন্দ্র বদলিয়েছেন। এর ফলে কোনো জায়গাতেই স্থায়ীভাবে শহরটির ভিত মজবুত হয়নি। সুলতানদের দিল্লি মোটামুটিভাবে 300 বছর টিকেছিল। 1505 খ্রিস্টাব্দে সুলতান সিকান্দার লোদির সময়ে আগ্রা শহরের বিকাশ শুরু হয়। সুলতানি সাম্রাজ্যের রাজধানী চলে আসে আগ্রাতে। এরপর প্রায় 130-40 বছরের বেশি সময় ধরে দিল্লি শহরের রাজনৈতিক গুরুত্ব কমে এসেছিল। যদিও সুফি সাধকদের ঐতিহ্যের কেন্দ্র হিসাবে এই শহর হিন্দুস্তানের জনজীবনে বরাবরই মর্যাদা পেয়ে এসেছিল। ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে হারিয়ে আগ্রা ও দিল্লি উভয়ই দখল করেছিলেন। শেরশাহের শাসনকালে যমুনার পশ্চিম দিকে কিলা ই কোহনা পুরনো কেল্লা ছিল রাজধানী। খ্রিস্টীয় সপ্তদশ শতকের মধ্যভাগে মুঘল বাদশাহ শাহজাহানের সময়ে যমুনা নদীর পশ্চিমে শাহজাহানাবাদ নগরের পত্তন হলে দিল্লি পুনরায় রাজনৈতিক কেন্দ্র হিসেবে সরগরম হয়ে ওঠে। শাহজাহানাবাদ মুঘল রাজধানী, খ্রিস্টীয় সপ্তদশ-অষ্টাদশ শতক। দিল্লিতে সুলতানি আমলে যে শহরগুলি গড়ে উঠেছিল তাদের থেকে খানিকটা দূরে যমুনা নদীর পশ্চিমে একটি উঁচু জায়গায় শাহজাহানাবাদ গড়ে উঠেছিল। বাদশাহ শাহজাহান সুলতানদের আমলের দিল্লি শহরের ধ্বংসাবশেষকে রাজধানী হিসাবে বেছে নেননি। তিনি একটি নতুন এলাকায় শহর পত্তন করে সার্বভৌম শাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এই শহর বানানোর সময় ইসলামী ও হিন্দু শাস্ত্র অনুযায়ী পরিকল্পনা করা হয়েছিল। এর থেকে প্রমাণিত হয় যে মুঘল শাসকরা ততদিনে ভারতীয় হয়ে উঠেছিলেন।
এই শহরের মুখ্য স্থাপত্যগুলো হলো লাল রঙের বেলে পাথরে তৈরি কিলা মুবারক ও জামা মসজিদ। কিলা মুবারক লালকেল্লা নামেই বিখ্যাত। শাহজাহানাবাদ শহরকে ঘিরে একটি খুব উঁচু ও বিরাট পাথরের পাঁচিল তৈরি করা হয়েছিল। এর গায়ে ২৭টা বুরুজ, স্তম্ভ ও অনেকগুলো ছোট বড় দরজা বানানো হয়েছিল, যার মধ্যে ৭টা বড় দরজা ছিল। বড় দরজাগুলো আজও আছে। শাহজাহানাবাদেরও নাগরিক বসতি ছিল মিশ্র প্রকৃতির। এখানে নানা শ্রেণীর মানুষ বসবাস করত নানা ধরনের বাড়িতে। রাজপুত্র ও উচ্চপদস্থ আমিররা সুন্দর বাগানবাড়িতে থাকত। ধনী বণিকরা টালি দিয়ে সাজানো ইট ও পাথরের বাড়িতে থাকত। সাধারণ ব্যবসায়ীরা থাকত নিজেদের দোকানের ওপরে বা পেছন দিকের ঘরে। সবচেয়ে বড় ও সুন্দর বাড়িগুলোকে বলা হতো হাভেলি। এর থেকে নিচু স্তরের বাড়িকে মাকান ও কোঠি বলা হতো। সবচেয়ে ছোট ঘরকে বলা হতো কোঠরি। এছাড়া ছিল আলাদা বাংলো বাড়ি। বড় বড় বাড়ির আশেপাশে মাটি ও খড় দিয়ে তৈরি বহু ছোট ছোট কুঁড়েঘর ছিল। এইসব কুঁড়েতে সাধারণ সৈনিক, দাসদাসী, কারিগর প্রমুখ মানুষজন থাকত। কুঁড়েতে আগুন লেগে মাঝে মধ্যে অনেক লোক ও গবাদি পশু মারা যেত বলে জানা যায়। তবে বসতি এলাকার মধ্যে কোনো বিভাজন ছিল না। উচ্চ পদস্থ আমির ও গরিব কারিগর একই মহল্লায় পাশাপাশি থাকত। শাহজাহানাবাদের প্রধান রাজপথ ছিল দুটি। রাজপথকে বাজার বলা হতো, কারণ তার দুপাশে সারিবদ্ধ দোকান ছিল। কোনো কোনো উৎসবে সম্প্রদায় নির্বিশেষে লোক এক হয়ে পরব উদযাপন করত। যেমন দেওয়ালির সময় হিন্দু মুসলমান একই সঙ্গে দিল্লির প্রখ্যাত সুফি সাধক শেখ নসিরুদ্দিন চিরাগি দিল্লির দরগায় আলোর উৎসব পালন করত। চিরাগি দিল্লি মানে দিল্লির প্রদীপ। মহরমে শিয়া ও সুন্নি সম্প্রদায় যৌথভাবে অংশ নিত। শাহজাহানাবাদ রাজধানী শহর হিসেবে দীর্ঘস্থায়ী হয়েছিল। তার কিছু কিছু অবশেষ আজও রয়ে গেছে। সুলতানি রাজধানীগুলোর থেকে এর আয়ু ছিল বেশি। এর থেকে মনে হয় যে শাসক হিসাবে মুঘলরাও স্থায়িত্ব অর্জন করতে পেরেছিল। বণিক ও বাণিজ্য। এবারে আমরা মোটামুটিভাবে খ্রিস্টীয় ত্রয়োদশ শতক থেকে শুরু করে অষ্টাদশ শতকের মধ্যেকার ভারতে ব্যবসা বাণিজ্যের কথা পড়ব। ভারতবর্ষের মতো বিশাল দেশে বিভিন্ন বণিক সম্প্রদায় দেশের বিভিন্ন প্রান্তে তাদের পসরা সাজিয়ে বাণিজ্য করেছে। সেকালে রেলপথ বা আকাশপথে যাতায়াতের সুযোগ ছিল না। সড়কপথ ও জলপথই ছিল যাতায়াতের মাধ্যম। এইসব পথ অনেক ক্ষেত্রে দুর্গম হতো। পথে ঘাটে নানা রকম বিপদ আপদের আশঙ্কাও ছিল। তা সত্ত্বেও বণিকরা দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভারবাহী পশুর পিঠে করে কিংবা পালতোলা নৌকো ও জাহাজে করে মালপত্র নিয়ে যেত কেনাবেচার জন্য। এইসব বণিকদের মধ্যে যেমন ভারতীয় বণিকরা ছিল, তেমন ভারতের বাইরে থেকেও অনেক ভিনদেশি বণিক ভারতে আসত বাণিজ্য করার জন্য। ব্যবসা বাণিজ্যের জন্য বাণিজ্য পথের ধারে নদী কিংবা সমুদ্রের পাড়ে গড়ে উঠেছিল নানা হাট, মান্ডি, গঞ্জ, ছোট বড় শহর। দিল্লির সুলতানদের আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তার ঘটেছিল। এর নানা কারণ ছিল। খ্রিস্টীয় ত্রয়োদশ চতুর্দশ শতকে দিল্লির সুলতানরা কয়েকটি নতুন শহর তৈরি করেন বা পুরানো শহরগুলোতে নতুন করে ঘরবাড়ি তৈরি করেন। নানা ধরনের মানুষজনের আসা যাওয়ার ফলে কেমনভাবে মধ্যযুগের ভারতে শহর গড়ে উঠেছিল তার সুন্দর বর্ণনা পাওয়া যায় তখনকার দিনের লেখাপত্রে। এইসব শহরের সুলতানরা ও তাঁদের অভিজাতরা, সৈনিকরা ও সাধারণ মানুষ বসবাস করতে শুরু করলে শহরগুলি জনবহুল হয়ে ওঠে। শহরের প্রাসাদ, মসজিদ, বাজার, রাস্তাঘাট, সরাইখানা, স্নানাগার, জল সরবরাহ ব্যবস্থা ইত্যাদি তৈরি করতে অনেক কাঁচামাল ও শ্রমিক দরকার হতো। এইসব শ্রমিকরা ছিলেন নানান জাত ও ধর্মের মানুষ। এরা কেউ ভারতীয়, কেউ বা ভারতের বাইরে থেকে আসা লোক। অনেক শ্রমিক ছিল যুদ্ধে পরাজিত ও বন্দী হওয়া দাস। শহরগুলোতে নিত্য প্রয়োজনীয় জিনিস ও বাড়িঘর তৈরির কাঁচামালের যোগান দেওয়ার জন্য আমদানি রপ্তানির বাণিজ্য গড়ে উঠেছিল। আবার সেই যুগে সুলতানরা তাঁদের সামরিক প্রয়োজনে বিরাট সেনাবাহিনী মোতায়েন রাখতেন। সুলতান আলাউদ্দিন খলজির আমল থেকে এদের ভরণ পোষণের জন্য রাষ্ট্র কৃষকদের কাছ থেকে নগদে কর আদায় করত। ওই নগদ টাকা জোগাড় করার জন্য কৃষকরা ব্যবসায়ীদের কাছে তাদের উৎপন্ন শস্য বিক্রি করে দিতে বাধ্য হতো। সেই শস্য নিয়েও বাণিজ্য চলত। তাছাড়া সুলতান ও অভিজাতদের বিলাস ব্যসনের জন্য প্রয়োজনীয় মূল্যবান জিনিসের ব্যবসা সে যুগের বাণিজ্যের আরেকটি বৈশিষ্ট্য।
দেশের ভেতরের বাণিজ্য। দেশের ভেতরে সাধারণত দু ধরনের বাণিজ্য হতো। প্রথমত গ্রাম ও শহরের বাণিজ্য এবং দ্বিতীয়ত দুটি শহরের মধ্যেকার বাণিজ্য। জনবহুল শহরগুলোর অধিবাসীদের প্রয়োজন মেটানোর জন্য গ্রাম থেকে শহরে যেসব পণ্য রপ্তানি হতো সেগুলো কম দামি জিনিস, কিন্তু অনেক বেশি পরিমাণে এইসব জিনিস গ্রাম থেকে শহরে আসতো। এইসব জিনিসপত্রের মধ্যে থাকতো নানা রকমের খাদ্যশস্য, খাবার, তেল, ঘি, আনাজ, ফল, লবণ ইত্যাদি। শহরের বাজারে এসব পণ্য বিক্রি হতো। আবার এক শহর থেকে আর এক শহরে রপ্তানি হতো প্রধানত বেশি দামের শৌখিন জিনিসপত্র, যেগুলো ধনী অভিজাতদের জন্যই তৈরি করত কারিগররা। এসব জায়গায় সব জাতির ও সব ধর্মের মানুষরাই কাজ করত শিল্পী ও কারিগর হিসেবে। সুলতানদের রাজধানী দিল্লি শহরে সাম্রাজ্যের নানা এলাকা থেকে দামি মদ, সূক্ষ্ম মসলিন বস্ত্র ও আমদানি করা হতো। তাছাড়া বাংলাদেশ, করমণ্ডল ও গুজরাটের সুতি ও রেশমের কাপড়ের চাহিদা ছিল দেশের সর্বত্র। এই যুগে প্রথম চরকায় সুতো কেটে কাপড় বোনা শুরু হয়েছিল। সুলতানি যুগে অন্যান্য হস্তশিল্পের বাণিজ্যও হতো। এর মধ্যে ছিল চামড়া, কাঠ ও ধাতু দিয়ে তৈরি জিনিস, গালিচা ইত্যাদি। এই যুগেই ভারতে প্রথম কাগজ তৈরি করা শুরু হয়। একসময় দেখা গেল যে দিল্লির মিঠাইওয়ালারা কাগজের মোড়কে করে মিঠাই বিক্রি করতে শুরু করেছে। এই সময়ে যোগাযোগ ব্যবস্থারও উন্নতি ঘটেছিল। রাস্তার ধারে ধারে পথিকদের জন্য গড়ে উঠেছিল সরাইখানা। এগুলোতে পথচারী ও বণিকরা তাদের মালপত্র সহ বিশ্রাম নিত। কর আদায় এবং ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য দিল্লির সুলতানরা তঙ্কা, রূপোর মুদ্রা, ও জিতল, তামার মুদ্রা নামে দু ধরনের মুদ্রা চালু করেছিলেন। এগুলোর মান ছিল যথেষ্ট ভালো। দেশ ও বিদেশের বাণিজ্য। ভারতে তৈরি জিনিসের চাহিদা ছিল ভারতের বাইরে নানা দেশে। বাণিজ্য হতো জলপথে ও স্থলপথে। গুজরাট ও মালাবারের কেরালা বন্দরগুলো থেকে পশ্চিম দিকে আরব সাগর, পারস্য উপসাগর ও লোহিত সাগরের তীরবর্তী দেশে যেত প্রধানত বস্ত্র, মশলা, নীল ও খাদ্যশস্য। সুলতানি আমলে যুদ্ধবন্দী দাসদেরও ভারত থেকে পশ্চিম এশিয়াতে রপ্তানি করা হতো। আবার ওই সব দেশ থেকে আসত ঘোড়া, কাচের তৈরি সামগ্রী, শাটিন কাপড় ইত্যাদি। সব ভারতীয় শাসকই ঘোড়া আমদানিতে উৎসাহ দিত, কারণ ভারতে ভালো মানের ঘোড়া জন্মাতো না। প্রধানত পারস্য, এডেন ও ইয়েমেন থেকে ভারতে ঘোড়ার আমদানি হতো। সুলতানি আমলে এবং মুঘল আমলের প্রথম দিকে গুজরাটের ব্রোচ ও ক্যাম্বে বন্দর দুটি এই বাণিজ্যের প্রবেশপথ ছিল। আলাউদ্দিন খলজি গুজরাট জয় করলে দিল্লি সুলতানির সঙ্গে পশ্চিম এশিয়ার পারস্য উপসাগর ও লোহিত সাগরের সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছিল। সিন্ধু প্রদেশের থেকে বিশেষ ধরনের কাপড়, দুগ্ধজাত দ্রব্য, মাছ ওইসব দেশে রপ্তানি হতো। মুঘল আমলে সুরাট বন্দর ছিল ভারতের প্রধান বন্দর। এর সঙ্গে পশ্চিম এশিয়ার দেশগুলির ভালো যোগাযোগ ছিল। পূর্ব দিকে ভারতীয় সামগ্রীর চাহিদা ছিল বঙ্গোপসাগরের আশেপাশের দেশগুলিতে ও দক্ষিণ পূর্ব এশিয়ায়। গুজরাট থেকে ওইসব দেশে যেত রঙিন কাপড়, বাংলা থেকে রপ্তানি হতো সুতির কাপড়, রেশম বস্ত্র ও চিনি। এর বিনিময়ে গুজরাটে আসত দক্ষিণ পূর্ব এশিয়ার মশলা। মালদ্বীপ থেকে আমদানি করা কড়ি ওই যুগে বাংলায় মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো। এইভাবে ভারতের বিভিন্ন উপকূল থেকে বিভিন্ন দেশের সঙ্গে জলপথে বাণিজ্যিক যোগাযোগ গড়ে উঠেছিল। সড়ক পথে ভারতীয় সামগ্রীর ব্যবসা হতো প্রধানত মধ্য এশিয়া ও পশ্চিম এশিয়ার বিভিন্ন স্থানের সঙ্গে। মুলতান শহর ছিল এই বাণিজ্যের কেন্দ্র। সড়ক পথে মধ্য এশিয়া থেকে মূল্যবান ধাতু যেমন সোনা, রূপো ও রত্ন আমদানি হতো। মুদ্রা তৈরিতে ওইসব মূল্যবান ধাতুর চাহিদা ছিল। তাছাড়া অলংকারের জন্য ওই ধাতুগুলির চাহিদা ছিল। আলেকজান্দ্রিয়া, ইরাক ও চীন থেকে আসত ব্রোকেড ও রেশম। এই পণ্যগুলি ছিল মূল্যবান এবং এর চাহিদা ছিল সমাজের উঁচু তলার মানুষের কাছে। মধ্যযুগে সমুদ্র বাণিজ্যে নানা দেশের বণিকরাই অংশগ্রহণ করত। ভারতীয় বণিকদের মধ্যে গুজরাটি, মালাবারি, তামিল, ওড়িয়া, তেলুগু, বাঙালি বণিকরা সুনাম অর্জন করেছিল। এই বণিকরা ধর্মে ছিল হিন্দু, মুসলমান ও জৈন। এরা আরব, পারসিক ও দক্ষিণ পূর্ব এশিয়ার বণিকদের সঙ্গে বাণিজ্য করত। এদের মধ্যে কোনো কোনো বণিক ছিল খুব ধনী, তাদের বলা হতো বণিক সম্রাট। বড় বড় ভারতীয় বণিকদের নিজস্ব জাহাজ থাকত, বাকিরা অন্যদের জাহাজে করে জিনিসপত্র পাঠাতো। ভারতে বিদেশি বণিকদের আগমন।
ইউরোপ থেকে জলপথে ভারতে আসার জন্য প্রথম দিকে পর্তুগিজরাই উৎসাহ দেখিয়েছিল। তাদের প্রধান উদ্দেশ্য ছিল ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার মশলার বাণিজ্যকে দখল করা। ইউরোপে ভারতের মশলা, বিশেষ করে গোলমরিচের চাহিদা ছিল খুব বেশি। পর্তুগিজরা ভেবেছিল যে ভারত থেকে মশলা কিনে ইউরোপের বাজারে বিক্রি করতে পারলে অনেক লাভ হবে। এই ভেবে পর্তুগালের রাজার দূত ভাস্কো দা গামা আফ্রিকার দক্ষিণের উত্তমাশা অন্তরীপ ঘুরে 1498 খ্রিস্টাব্দে ভারতের দক্ষিণে মালাবারের কালিকট বন্দরে এসে পৌঁছন। কালিকট বন্দরটি ছিল আরব সাগরের তীরে। এর সঙ্গে পশ্চিম এশিয়ার বন্দরগুলোর খুব ভালো যোগাযোগ ছিল, ফলে নানা দেশের বণিকরাই এখানে আসত বাণিজ্যের টানে। ভাস্কো দা গামার পরে পর্তুগিজ নৌ সেনাপতি ডিউক অফ আলবুকার্ক ভারতে আসেন। তিনি আরব সাগরের বাণিজ্যে আরবদের হঠিয়ে নিজেদের আধিপত্য জমাতে চান। তার হাত ধরেই গোয়ায় পর্তুগিজদের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছিল। ইউরোপের বণিকরা শুধুমাত্র বাণিজ্যই করত না, তারা সমুদ্রকেও নিজের দখলে রাখার চেষ্টা করত। তাদের জাহাজগুলি ছিল উন্নত মানের এবং সেগুলিতে আগ্নেয়াস্ত্র থাকত। এর জোরে তারা আরব সাগর এবং ভারত মহাসাগরে ক্ষমতাশালী হয়ে উঠেছিল। গভীর সমুদ্রে জাহাজ চলাচলের ওপর নানা রকম বিধিনিষেধ চালু করার চেষ্টা করেও পর্তুগিজরা অবশ্য বেশি দূর সফল হয়নি। এশিয়ার বণিকরা নিজেদের মধ্যে যে বাণিজ্য করত তা চলতেই থাকলো। পর্তুগিজরাই বরং কালে কালে সেই ব্যবসায় অংশগ্রহণ করতে শুরু করে দিল। খ্রিস্টীয় সপ্তদশ শতকে ইউরোপে অনেকগুলো বাণিজ্যিক কোম্পানির পত্তন ঘটে। এর মধ্যে ইংরেজ, ডাচ বা ওলন্দাজ, ফরাসি, দিনেমার প্রমুখ বণিকরা ভারতে বাণিজ্য করতে এসেছিল মুঘল আমলে। ভারতে বিদেশি বণিকদের মধ্যে ওলন্দাজরা পশ্চিম ভারতে সুরাট ও দাক্ষিণাত্যে মছলিপট্টনম বন্দর এলাকায় জমিয়ে বসেছিল। মছলিপট্টনমের প্রতি তারা আকৃষ্ট হয়েছিল কারণ দক্ষিণ ভারতের ছিট কাপড়ের খুব চাহিদা ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে। অন্যদিকে সুরাট ছিল ভারতের পশ্চিম উপকূলে আরব সাগরের প্রধান বন্দর। কিছুকাল পরে ডাচরা বাংলাদেশেও চলে আসে। ইংরেজ বণিকরা প্রথমে মছলিপট্টনম ও পরে সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করেছিল। ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের শাসনকাল 1603 থেকে 25 খ্রিস্টাব্দ। দূত টমাস রো মুঘল সম্রাট জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন। তার চেষ্টায় আগ্রা, পাটনা ও বুরহানপুরে ইংরেজদের কুঠি স্থাপিত হয়েছিল। মুঘল বাদশাহ শাহজাহান দাস ব্যবসা করার অপরাধে পর্তুগিজদের হুগলি থেকে তাড়িয়ে দিয়েছিলেন 1632 খ্রিস্টাব্দে। এর ফলে ওলন্দাজ, ইংরেজ ও ফরাসি বণিকরা অবাধে বাংলায় বাণিজ্য করার সুযোগ পেয়ে যায়। ইউরোপীয় বণিকরা ভারতীয় দালালদের মাধ্যমে কাজ করত। তারা দালালদের দাদন, অগ্রিম অর্থ বা কাঁচামাল দিয়ে দিত, যা দিয়ে ভারতীয় কারিগররা ইউরোপীয় বণিকদের চাহিদা মতো জিনিস বানিয়ে দিত। ইউরোপীয় কোম্পানিগুলোর যাতায়াতের ফলে বাংলাদেশের চাষিরা কোনো কোনো ক্ষেত্রে ধান ছেড়ে আফিম ও রেশম চাষ করতে শুরু করে। এইভাবে বাজারে ফসল বেচে লাভ করার জন্য যে চাষ করা হতো তাকে বলে বাণিজ্যিক চাষ। ইউরোপীয় বণিক কোম্পানিগুলি আস্তে আস্তে নানা ঘাঁটি বানাতে শুরু করে। কোম্পানিগুলির কুঠিতে ইউরোপীয় বণিকরা নিজেদের মতো করে বাড়িঘর করত। কুঠিগুলো তারা অস্ত্রশস্ত্র দিয়ে দুর্গের মতো করে সুরক্ষিত করে রাখত। এখানে তাদের বাসগৃহ ও মালের গুদাম থাকত। নিজেদের জাহাজে করে তারা ইউরোপে মাল পাঠাতো। ভারতীয় জাহাজের তুলনায় ইউরোপীয়দের জাহাজ আকারে বড় হতো এবং সেগুলি গভীর সমুদ্রে নৌযুদ্ধে পারদর্শী ছিল। এইভাবে খ্রিস্টীয় সপ্তদশ শতকের ভারতে গুজরাট, উত্তর ও দক্ষিণ করমণ্ডল এবং বাংলা হয়ে উঠেছিল ইউরোপীয় বণিকদের প্রধান অঞ্চল। এই চারটি অঞ্চলে যথাক্রমে সুরাট, মছলিপট্টনম, পুলিকট এবং হুগলি ছিল ইউরোপীয়দের প্রধান বাণিজ্য ঘাঁটি। এইসব অঞ্চলের কারিগররা ছড়িয়ে ছিটিয়ে থাকত সেখানকার গ্রামগুলিতে। করমণ্ডলের গ্রামগুলোতে সুতো কাটুনি, তাঁতি, কাপড় ধোলাই এবং রং করার কাজে নিযুক্ত শ্রমিকদের সংখ্যা ছিল চাষিদের থেকে অনেক বেশি। মুঘল শাসকরা বাণিজ্য করতে বণিকদের উৎসাহ দিত। মালের ওপর শুল্ক ছাড় দিয়ে কুঠি বানানোর অনুমতি দিয়ে তারা বণিকদের সুবিধা করে দিত। মুঘল অভিজাতদের মধ্যে কেউ কেউ সরাসরি বাণিজ্য করত, তবে এই প্রয়াস ছিল খুবই সীমিত। মুঘল সম্রাটরা, রাজপুত্ররা ও অভিজাতরা নিজেদের প্রয়োজনে ও শখ মেটাতে নিজেদের কারখানায় কারিগরদের দিয়ে নানা ধরনের শৌখিন জিনিস, অস্ত্র, বিলাসদ্রব্য তৈরি করাতো। কিন্তু সেগুলো কখনোই বাণিজ্যের স্বার্থে তৈরি হয়নি। তাই ইউরোপে যখন ব্যবসা বাণিজ্যকে ভিত্তি করে অর্থনীতি এগিয়ে চলল, ভারতে তখনও
কৃষিই ছিল অর্থনীতির প্রধান ভিত্তি। টুকরো কথা, দিল্লি শহরটি অনেকবার ভাঙাগড়া হয়েছে। মহাভারতে ইন্দ্রপ্রস্থ নামে একটি নগরীর কথা আছে। তাকেই কেউ কেউ আধুনিক দিল্লি নগরীর আদি রূপ মনে করেন। মৌর্য শাসকদের জনৈক বংশধরের আমলে খ্রিস্টপূর্ব প্রথম শতকে দিল্লির নাম পাওয়া যায়। এর অনেককাল পরে খ্রিস্টীয় একাদশ শতকে রাজপুত শাসকদের একটি গোষ্ঠী দিল্লিতে শাসন করত। তাদের হঠিয়ে চৌহান রাজপুতরা খ্রিস্টীয় দ্বাদশ শতকে দিল্লি দখল করে নেয়। খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে মোহাম্মদ ঘুরির সেনাপতি কুতুবউদ্দিন আইবক দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন। আজ পর্যন্ত মধ্যযুগের দিল্লির 7টি নাগরিক বসতির চিহ্ন পাওয়া গেছে। ইলতুৎমিশের নতুন শহর। সুলতান ইলতুৎমিশের আমলে 1211 থেকে 36 খ্রিস্টাব্দ দিল্লি শহর গড়ে ওঠার সুন্দর বর্ণনা দিয়েছেন ঐতিহাসিক ইসামি। তিনি লিখেছেন যে প্রদীপের আলোকশিখার চারপাশে যেমনভাবে পতঙ্গের ভিড় জমে ওঠে, তেমনি আরব, ইরান, চীন, মধ্য এশিয়া, বাইজেন্টাইন থেকে অভিজাত ব্যক্তি, নানা ধরনের শিল্পী, কারিগর, চিকিৎসক, রত্ন ব্যবসায়ী, সাধুসন্ত সকলেই এসে ভিড় করল ইলতুৎমিশের নতুন শহরে। দিল্লি এখনও অনেক দূর। দিল্লি শহরে নিয়ে গল্পের শেষ নেই। এর মধ্যে একটি বিখ্যাত গল্প শেখ নিজামুদ্দিন আউলিয়া ও সুলতান গিয়াসউদ্দিন তুঘলককে নিয়ে। শাসনকাল 1320 থেকে 24 খ্রিস্টাব্দ। একবার সুলতান গিয়াসউদ্দিন নিজামুদ্দিন আউলিয়াকে শহরের বাইরে নির্বাসন দিয়েছিলেন। তাতেও নিজামুদ্দিন দমে যাননি। এরপর সুলতান এক যুদ্ধযাত্রায় গেলেন বাংলাদেশে। যাওয়ার সময় হুকুম করলেন যে তিনি রাজধানীতে ফেরার আগেই যেন নিজামুদ্দিন পাকাপাকিভাবে শহর ছেড়ে চলে যান। নিজামুদ্দিনের শিষ্যরা তার নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়ল। নিজামুদ্দিন তাদের শুধু বললেন, হনুজ দিল্লি দূর আস্ত, দিল্লি এখনও অনেক দূর। যুদ্ধযাত্রা থেকে ফেরার পথে সুলতান গিয়াসউদ্দিনকে স্বাগত জানানোর জন্য তৈরি একটি মঞ্চ শামিয়ানা শুদ্ধ ভেঙে পড়ে। এতে চাপা পড়ে গিয়াসউদ্দিন মারা যান। সুলতানেরা রাজধানীতে ফেরা হলো না। এই ঘটনায় দিল্লিতে নিজামুদ্দিনের জয় জয়কার ঘোষিত হলো। সুলতানি আমলে জল সংরক্ষণ ও জল সরবরাহ, হৌজ বা তালাও, জলাধার ছিল দিল্লি শহরের জল সরবরাহের গুরুত্বপূর্ণ উৎস। সুশাসনের প্রতীক হিসেবে জনসাধারণের জন্য সুলতানরা জলাধার খনন করতেন ও সংস্কার করতেন। সুলতান ইলতুৎমিশ খনন করেছিলেন হৌজ ই শামসি বা হৌজ ই সুলতানি। আটকোনা এই জলাধারের বর্ণনা দিয়েছেন ইবন বতুতা। আলাউদ্দিন খলজি খনন করেন আরও বড় চারকোনা জলাধার হৌজ ই আলাই। পরে এর নাম হয় হৌজ ই খাস। গিয়াসউদ্দিন তুঘলক নতুন বানানো তুঘলকাবাদে আরেকটি জলাশয় তৈরি করেন, যেখানে উঁচু বাঁধ দিয়ে জল ধরে রাখা হতো। উল্টো দিকে সুলতানি রাষ্ট্রের বিরোধী স্থানীয় শক্তি শহরের অধিবাসীদের বিপাকে ফেলার জন্য হৌজ ই শামসির নালাগুলোর উপর বাঁধ দিয়ে দিত। গিয়াসউদ্দিন বলবনের আমলে মেয় দস্যুদের ভয়ে শহরের লোকজন জল আনতে তালাও পর্যন্ত যেতে পারত না। ফিরোজ তুঘলক এসব নালার ওপর তৈরি বাঁধ ভেঙে জল সরবরাহ স্বাভাবিক করেন। দিল্লি সুলতানি আর মুঘল সাম্রাজ্য। বিশ্বের বড় বড় সাম্রাজ্যগুলো সাধারণত কোনো একটি রাজবংশের নাম দ্বারা পরিচিত, যেমন ভারতের মৌর্য, গুপ্ত, চোল, মুঘল বা চীনের মানচু। তেমনি ইরানের সাফাবি, তুরস্কের অটোমান, ইউরোপে ফ্রাঙ্ক, হ্যাপসবার্গ, রোমানভ, মেক্সিকোর অ্যাজটেক ও দক্ষিণ আমেরিকার ইনকা সাম্রাজ্যগুলো কোনো না কোনো রাজবংশের নামে পরিচিত। তবে এর ব্যতিক্রমও আছে, যেমন প্রাচীন বিশ্বে এথেন্স বা রোম শহরকে কেন্দ্র করে গড়ে ওঠা সাম্রাজ্য। তেমনই দিল্লির সুলতানি বা বিজয়নগরের সাম্রাজ্যগুলিও এক্ষেত্রে ব্যতিক্রম। এইসব ক্ষেত্রে রোম সাম্রাজ্য বা দিল্লি সুলতানি নামটাই থেকে গেছে। দিল্লি সুলতানিতে যে রাজবংশই ক্ষমতায় আসুক না কেন, শহরটির গুরুত্ব কমেনি। পরবর্তীকালে মুঘল আমলে যেমন বারবার শাসনকেন্দ্র বদলেছে, দিল্লি সুলতানিতে তা হয়নি। সবকটি শাসক বংশ দিল্লিকেই তাদের ক্ষমতার কেন্দ্র বানিয়েছে। খ্রিস্টীয় ষোড়শ শতকে মুঘল সাম্রাজ্যের শক্তিকেন্দ্র আগ্রা, ফতেহপুর সিক্রি, লাহোর। আকবরের শাসনকালে মুঘল সাম্রাজ্যের শাসনকেন্দ্র বারবার বদলেছে। দিল্লি সুলতানির মতো এখানে কোনো ভৌগোলিক এলাকা ক্ষমতার কেন্দ্রে ছিল না। মুঘল শাসক কোথায় অবস্থান করেছেন সেটাই ছিল গুরুত্বপূর্ণ। মুঘল আমলে আগ্রা, ফতেহপুর সিক্রি, এলাহাবাদ ও লাহোর প্রত্যেকটি শহরই ছিল অতি সুরক্ষিত, প্রায় দুর্ভেদ্য দুর্গনগরী অথবা শাসনকেন্দ্র। শেখ সেলিম চিশতির স্মৃতিধন্য সিক্রি গ্রামে আকবর তৈরি করেন নতুন রাজধানী ফতেহপুর। তবে আগ্রা দুর্গ শহর হওয়ায় কখনোই এর গুরুত্ব কমেনি।
জলের অভাবে ফতেহপুর সিক্রি ছেড়ে আকবর লাহোর চলে যান 1585 খ্রিস্টাব্দে, যেখান থেকে উত্তর পশ্চিম সীমান্তে নজর রাখাও বেশি সুবিধাজনক ছিল। ফের 1596 খ্রিস্টাব্দ থেকে আগ্রা থেকেই মুঘল শাসন পরিচালনা করা শুরু হয়। গঙ্গা ও যমুনার সন্ধিস্থলে বানানো এলাহাবাদ দুর্গ থেকে গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলের ওপর নজরদারি করা যেত। রাজপুতানার আজমের ও উত্তর পশ্চিমে সিন্ধু নদের পাড়ে তৈরি আটক দুর্গ ও তার কিছুটা পূর্ব দিকে রোহটাস দুর্গ ছিল অবস্থানগত কারণে গুরুত্বপূর্ণ। এই কেন্দ্রগুলোর সাহায্যে সিন্ধু যমুনা গঙ্গা অববাহিকার সুবিশাল উর্বর সমতল অঞ্চলের জনগণ, কৃষি, শিল্প ও অন্যান্য প্রাকৃতিক ধনসম্পদের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখা যেত। আকবরের আমলে বুন্দেলখণ্ডের প্রধান দুর্গনগরী গোয়ালিয়র, রাজপুতানার চিতোর ও রণথম্বর এবং দাক্ষিণাত্যের অসিরগড় দুর্গ মুঘলরা দখল করেছিল। তবে হিন্দুস্তানের উত্তর ভারতের দুর্গগুলোই ছিল মুঘলদের প্রধান শক্তিকেন্দ্র। মুঘলদের রাজধানী বদল আগ্রা থেকে শাহজাহানাবাদ, দিল্লি। যমুনা নদীর পাড় ভেঙে আগ্রা শহর ক্রমশই ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। শহরের পথঘাটও ঘিঞ্জি হয়ে পড়ে। আগ্রার প্রাসাদ দুর্গ মুঘল বাদশাহের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের জন্য আর যথেষ্ট বড় ছিল না, তাই তৈরি করা হলো শাহজাহানাবাদ, শাহজাহানের শহর। এতে ভারতের রাজনীতিতে দিল্লি শহরের যে গুরুত্ব তাকেও স্বীকার করা হলো। শাহজাহানাবাদ তৈরি হয়েছিল 1639 খ্রিস্টাব্দে। 1648 খ্রিস্টাব্দে শাহজাহান আগ্রা থেকে সেখানে চলে আসেন। চাঁদনি চকের গল্প। লালকেল্লা থেকে জাহানারা বেগমের চক পর্যন্ত বিস্তৃত বাজারের উত্তর দিকে একটি সরাইখানা ও বাগান এবং দক্ষিণে একটি স্নানাগার তৈরি করে দিয়েছিলেন শাহজাহানের কন্যা জাহান আরা। জনশ্রুতি হলো চাঁদনি রাতে জলে চাঁদের আলো পড়ে চিকচিক করত বলে ওই জায়গার নাম হয়েছে চাঁদনি চক। আবার এও গল্প আছে যে ওই বাজারে সোনার উপর টাকার ঝিলিকের জন্য চাঁদনি চক নামটি তৈরি হয়েছে। দিল্লির লালকেল্লা। লালকেল্লার আয়তন আগ্রা দুর্গের দ্বিগুণ। এর পূর্ব দিকে যমুনা নদী এবং পশ্চিমে পরিখা। দুর্গের 4টি বড় দরজা, 2টি ছোট দরজা ও 21টি বুরুজ ছিল। দুর্গের মধ্যে এক ভাগে ছিল রাজপরিবারের বাসস্থান, অন্যদিকে বিভিন্ন দপ্তর। সেই সময়ে 91 লক্ষ টাকা খরচ করে এটি বানানো হয়েছিল। দুর্গ ও শহরের মধ্যে নালা দিয়ে সেকালে জল বয়ে যেত। এই জলবাহী নালাগুলোকে বলা হতো নেহের-ই-বেহেশত, স্বর্গের খাল। ইসলামী রীতি অনুযায়ী এগুলোকে সাম্রাজ্যের সমৃদ্ধির প্রতীক ভাবা হতো। টাকা কড়ির কথা। সুলতানি আমলে প্রধান মুদ্রা ছিল সোনার মোহর, রূপোর টঙ্কা ও তামার জিতল। ওই আমলের শেষ দিকে উত্তর ভারতে চলত এক রকমের রূপো এবং তামা মেশানো মুদ্রা। শেরশাহ সোনা, রূপো ও তামা এই 3 রকমের মুদ্রা চালু করেন, যা পরে মুঘল সম্রাটরাও অনুসরণ করেছিল। মুঘল আমলের সোনার মুদ্রা মোহর বা আশরাফি নামে পরিচিত ছিল। এ যুগে প্রধান মুদ্রা ছিল রূপো দিয়ে তৈরি রূপায়া। এটা দিয়েই ব্যবসা বাণিজ্য হতো, প্রজারা কর দিত। এছাড়া ছিল তামা দিয়ে তৈরি মুদ্রা দাম। দক্ষিণ ভারতে বিজয়নগরে সোনা দিয়ে তৈরি হোন ছিল প্রধান মুদ্রা। বিজয়নগর সাম্রাজ্যের পরে দাক্ষিণাত্যের অন্য রাজ্যেও এই নামের মুদ্রা চালু ছিল। ভারতীয় বাণিজ্যের জগৎ। বণিক, করওয়ানি, নায়ক, বঞ্জারারা শস্য পরিবহন করে নিয়ে আসত। শাহ বা মুলতানিরা দূরপাল্লার বাণিজ্যে দক্ষ ছিল। এরা সুদের কারবারও করত। মুলতানিরা বেশিরভাগই ছিল হিন্দু, তবে মুসলমান বণিকদের কথাও জানা যায়। বড় বড় বণিক গোষ্ঠী ছাড়াও অনেক ছোট ফেরিওয়ালাও ছিল। এমনকি সুফি সাধকদের মধ্যেও কেউ কেউ ছোটোখাটো ব্যবসা করতেন। সরাফ, এরা আজকের ব্যাংকের মতো সেকালে টাকা বিনিময়ের কাজ করত। এরা ধাতুর মুদ্রা কতটা খাঁটি তাও পরীক্ষা করে দেখে নিত। দালাল, এরা ক্রেতা ও বিক্রেতার মধ্যে যোগাযোগ বজায় রাখত, জিনিসের দাম ঠিক করে দিত। বিমা ব্যবস্থা, ব্যবসায়ীরা দূরপাল্লার বাণিজ্যে ঝুঁকি নিয়ে পণ্য পাঠাতে পারত। হুন্ডি, তুর্কি শাসকদের আমলে কাগজের ব্যবহার শুরু হলে সরাফরা হুন্ডি নামে এক ধরনের কাগজ চালু করেছিল। বণিকরা কোনো এক জায়গায় সরাফকে টাকা জমা নিয়ে সেই কাগজ কিনে নিয়ে অন্য জায়গায় তা প্রয়োজন মতো ভাঙিয়ে নিত। এতে বণিকদের এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা নিয়ে যাওয়ার খুব সুবিধা হয়েছিল। যুদ্ধ ও বাণিজ্য। মুঘল সম্রাট আকবরের আমলের একজন পর্তুগিজ যাজক ফাদার আন্তোনিও মনসেরাট মুঘলদের একটি যুদ্ধযাত্রার বিবরণ লিখে গেছেন। তার লেখা থেকে জানা যায় যে বিশাল আকারের মুঘল বাহিনীর ভরণপোষণের জন্য সেনাবাহিনীর যাত্রাপথের দুধারে সম্রাটের প্রতিনিধিরা ছড়িয়ে পড়ত রসদ জোগাড় করতে। স্থানীয় ব্যবসায়ীদের উৎসাহ দেওয়া হতো বাহিনীর সঙ্গে চলমান বাজারে এসে জিনিসপত্র বিক্রি করে যেতে। এইভাবে যুদ্ধযাত্রাকে কেন্দ্র করেও খাদ্যদ্রব্যের বাণিজ্য চলত মধ্যযুগের ভারতে।
পথের হদিশ। উত্তর ভারতে গঙ্গা ও যমুনা নদী ছিল প্রধান জলপথ। আগ্রা, এলাহাবাদ, বারাণসী, পাটনা, রাজমহল, হুগলি, ঢাকা প্রভৃতি শহর নদীগুলোর মাধ্যমে যুক্ত ছিল। উত্তর পশ্চিমে লাহোর থেকে শুরু করে দক্ষিণে সিন্ধু নদের মোহনা পর্যন্ত এলাকা জলপথে যুক্ত ছিল। উত্তর ভারত থেকে গুজরাট যাওয়ার দুটি সড়ক পথ ছিল, একটি রাজপুতানার আজমির হয়ে, অপরটি মধ্য ভারতের বুরহানপুর হয়ে। ভারতের পূর্ব ও পশ্চিম তটের মধ্যে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ সড়ক পথ ছিল গুজরাটের সুরাট থেকে ঔরঙ্গাবাদ, গোলকোন্ডা হয়ে বঙ্গোপসাগরের তীরে মছলিপট্টনম পর্যন্ত। মধ্যযুগে মানুষ কেমনভাবে নানা তাগিদে দূরের পথে পাড়ি দিত তার এক চমৎকার উদাহরণ চিশতি সুফি সাধক গেসু দরাজের জীবনী। শৈশবে আরও অনেকের মতো তিনিও দিল্লি থেকে চলে যান মোহাম্মদ বিন তুঘলকের নতুন রাজধানী দৌলতাবাদে। 7 বছর পরে 1335 খ্রিস্টাব্দে তিনি দিল্লিতে ফিরে আসেন ও সেখানে 63 বছর ছিলেন। 1398 খ্রিস্টাব্দে তৈমুর লং দিল্লি আক্রমণ করলে তিনি আবার দাক্ষিণাত্যে ফিরে যান। নতুন দেশের খোঁজে ইউরোপের মানুষরা। খ্রিস্টীয় পঞ্চদশ ষোড়শ শতকে ইউরোপীয়রা সামুদ্রিক অভিযানে বেরিয়ে পড়েছিল। তারা চাইছিল ইউরোপের বাইরে যে মহাদেশগুলো আছে সেখানে গিয়ে ব্যবসা বাণিজ্য করে ধন সম্পদ আয় করতে। এইভাবে তারা পৌঁছয় আফ্রিকা, এশিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকাতে। এইসব অভিযান হতো পালতোলা জাহাজে চেপে। উৎসাহী অভিযানকারীরা ইউরোপের নানা দেশের রাজা বা অভিজাতদের সমর্থনে অভিযান শুরু করত। প্রথম দিকে স্পেন এবং পর্তুগাল দেশের অধিবাসীরা এইসব অভিযানে ছিল খুবই সক্রিয়। তারপর ইংল্যান্ড, হল্যান্ড, ফ্রান্স ইত্যাদি দেশের বণিক ও শাসকরা এই ব্যাপারে উৎসাহী হয়ে ওঠে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1600 খ্রিস্টাব্দে লন্ডনে গড়ে উঠেছিল ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1602 খ্রিস্টাব্দে আমস্টারডামে তৈরি করা হয় ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1664 খ্রিস্টাব্দে প্যারিসে তৈরি হয় ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বাংলায় বাণিজ্য কুঠি। বাংলার ব্যান্ডেলে পর্তুগিজরা তাদের ঘাঁটি তৈরি করেছিল। চুঁচুড়ায় ডাচরা, চন্দননগরে ফরাসিরা, শ্রীরামপুরে দিনেমাররা ও কলকাতায় ইংরেজরা তাদের কুঠি নির্মাণ করেছিল। ওলন্দাজ ও দিনেমার নেদারল্যান্ডস দেশের লোকেদের বলা হতো ডাচ। এরা বাংলা ভাষায় ওলন্দাজ নামেও পরিচিত। ওলন্দাজ নামটি এসেছে পর্তুগিজ শব্দ হল্যান্দেজ থেকে। নেদারল্যান্ডস দেশটি হল্যান্ড নামেও পরিচিত। দিনেমার বলতে ডেনমার্কের লোকেদের বোঝানো হয়।